নমস্কার বন্ধুরা, আমি সিল্ক রুট ভ্রমণের প্রথম পর্বের ভিডিও নিয়ে সকলের সামনে হাজির হয়েছি। অনেকদিন বিভিন্ন কারণের জন্য ভিডিও করে উঠতে পারিনি। আজকে একটু সময় পেয়েছি, ভিডিওটা এডিট করলাম। আমরা সকলে মিলে হাওড়াগামী ট্রেনে উঠে বসেছি হাওড়া স্টেশন যাওয়ার জন্য। এসে পৌঁছেও গেছি। এরপর অপেক্ষা নিউ জলপাইগুড়ির স্পেশাল ট্রেনের জন্য, যেটি ছিল আগের দিন রাতে, কিন্তু টাইম চেঞ্জ হয়ে পরের দিন সকাল 7টায় দিয়েছে। কিন্তু তারপরেও আমরা স্টেশনে এসে বসে আছি, দেখতে পাচ্ছি না। অনেকক্ষণ পর 7টাতে ট্রেনটা দিয়েছে, আমরা সবাই ট্রেনে উঠে বসেছি। স্পেশাল ট্রেন লেট প্রথম থেকে শুরু, জানি না এনজেপি কখন পৌঁছাবো। তাই আমরা গল্প করতে করতে সে কথাই ভাবছিলাম যে ট্রেনটা শুরুতে এত লেট করলো, সে ট্রেনটি এনজেপিতে কখন পৌঁছাবে। রাস্তা দাঁড়িয়ে থাকে, সবাইকে লাইন দিয়ে দেয়, ছেড়ে দেয়। একটা ভালো চিন্তা করা যায়, ট্রেনটি পুরো সবাইকে দাঁড়িয়ে দেয়, বাধ্য ছেলের মতো। কোনো এক্সট্রা লোকজন ট্রেনে ছিল না। আর ট্রেনের মধ্যে যেতে যেতে বাইরের এই সুন্দর দৃশ্যগুলো ভীষণ ভালো লাগে। আমরা গল্প গুজব খাওয়া দাওয়া করতে করতেই মালদা পৌঁছে গেলাম। ফারাক্কা ব্রিজের উপরে যাচ্ছি। যতবারই যাই এই ব্রিজটা ক্রস করি, ততবারই ভিডিও করে রাখি, একটা নস্টালজিয়া। যেহেতু একটা দিন আমাদের এমনি লেট হয়ে গেছে, অপেক্ষা করছি কখন পৌঁছাবো। হঠাৎ চোখের সামনে ভেসে উঠলো একটা পদ্মপুকুর। পদ্মপুকুর বলে না, এখানে দেখছি পুরো মাঠ জুড়েই পদ্ম বাগান। মনে হচ্ছে এটা তৈরি করা। স্টেশনটা কোথায় ঠিক জানি না, কিন্তু পরপর দেখলাম পদ্মপুকুরে পদ্ম ভর্তি, মানে চাষের জমিতে এরা পদ্ম চাষ করছে। এবং শুধু সামনেরগুলো না, ভিতরে ভিতরে প্রচুর আছে। আর ট্রেনগুলো যখন এইভাবে বেঁকে যায়, সেই জায়গাটা ভিডিও করতে খুব ভালো লাগে। খুব ঝিকঝিক করতে করতেই আমরা অনেকটা সময় পর সকলে বলে বিকেলে চা খেতে লাগলাম। এখনো বুঝতে পারছি না এনজেপি কখন পৌঁছাবো। সময় ছিল সন্ধ্যে 6টার সময় পৌঁছানোর, কিন্তু মনে হয় না 6টাতে পৌঁছাতে পারবো, তারপরে হয়ে যাবে। অবশেষে আমরা এনজেপি এসে পৌঁছেছি। সন্ধ্যা হয়ে গেছে। আমাদের যে ট্যুর প্ল্যান ছিল তাতে আমাদের এনজেপি থেকে সোজা ঋষিখোলা যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আগের দিন রাত 12টার ট্রেন পরের দিন সকাল 7টায় ছেড়েছে, তাই পুরো একটা দিনই আমাদের লস হয়েছে। এবং আমাদের যে ট্যুর অপারেটর ছিল, যাদের সাথে কথা হয়েছিল, সেখানে আমরা একদিন লেট করার জন্য সব কিছুই আমাদের লেট, কারণ আমাদের সোজা ঋষিখোলা যাওয়ার কথা। তাই আজকে আমাদের রাতটুকু কাটাতে হয়েছে শিলিগুড়িতে। শিলিগুড়ির এই হোটেলটাতে ছিলাম। হোটেলটা ভীষণই সুন্দর। হোটেলটা বন্ধন গেস্ট হাউস নাম। আর রাতে এসেছিলাম, কিন্তু ঘর দৌড় সব কিছু বেশ সুন্দর, এসি রুম থেকে আরম্ভ করে। আর বাইরেটাও খুব ভালো। হোটেলের সামনেই একেবারে গাড়ি চলে আসবে, তাই হোটেলটা খুব পছন্দ হয়েছিল আমাদের। আমরা এখানেই রাতটা কাটিয়েছি। এখান থেকে আমাদের ড্রাইভার পিক আপ করবে, সোজা ঋষিখোলা নিয়ে যাবে। যেহেতু সিল্ক রুট পুরো প্যাকেজ ট্যুর, সেখানে ড্রাইভার এবং খাওয়া দাওয়া হোটেল সবই ওনারদের সাথে প্যাকেজিংয়ের মধ্যে রয়েছে, তাই আমাদের আর কোনো হেডেক নেই। ড্রাইভার আসবে, আমাদেরকে এখান থেকে পিক আপ করবে, সোজা নিয়ে যাবে ঋষিখোলা।
বন্ধন হোটেলটা খুব ভালো লেগেছিল বলে আমরা সেই হোটেলের সামনে, হোটেল না গেস্ট হাউস, সেখানে কিছুটা ছবি তুলে এগিয়ে চললাম সেবক রোড ধরে সোজা ঋষিখোলার উদ্দেশ্যে। যখনই আমরা সেবক রোডের উপর দিয়ে যাই আমরা দেখতে পাই যে সেবক কালীবাড়ি। সবসময় যে নামা হয় তা না, কিন্তু চেষ্টা করি ড্রাইভারকে একবারগুলো বলি যে আমাদের যেন একবার সেবক কালীবাড়িতে নামানো হয়। আমরা শিলিগুড়ি থেকে সকালে বেরিয়েছি। গুনো খুব উৎফুল্ল। পুরী এখন বেড়ানোর আনন্দ সব থেকে বেশি হয়। দুদিন ছাড়াই ও মহুয়া ও মানুষ তাকে বলতে থাকে কবে বেড়াতে যাব, কবে বেড়াতে যাব। ওই দেখা যাচ্ছে দূরে সেবক কালী মন্দির। ড্রাইভারকে বলেছি, আশ্বস্ত করেছি যে উনি আমাদের বলেছেন একবার সেবক কালীবাড়ি নেমে দেখাবে। আমরা তাই খুব তাড়াতাড়ি করে হেঁটে আসছি সেবক কালীবাড়িতে উঠবো বলে। এর আগেও দুবার উঠেছি, খুব ভালো লাগে। অনেকটা উঁচু, একটু শ্বাসকষ্ট হয়, কিন্তু মাকে দেখলে সব কষ্ট দূর হয়ে যায়। জয় মা সেবকেশ্বরী কালীমাতা, প্রণাম নিয়ে সবার। আমি, বুকু, বোনো, বোনটা সবাই মিলে মন্দিরে এলাম, পুজো দিলাম। আর এতটা উঁচু বলেই মহুয়ার মানুষটা উঠেননি, ওনারা নিচে বসে আছেন। যদিও এই মন্দিরে ভিডিও করা বারণ, কিন্তু ছোট্ট বোনু প্রথমে বুঝতে পারেনি, ওর হাতে ফোনটা ছিল, ও ভিডিও করছিল। এবার আমরা পুজো দিচ্ছিলাম, জানিও না আমরা মাকে দর্শন করার পর এর পাশেই আছে লোকনাথ বাবার মন্দির। আমরা সেখানে গেলাম লোকনাথ বাবার মন্দিরে ধূপ দেখাতে, পুজো দিতে। লোকনাথ বাবাকে প্রণাম করে আমরা নেমে এসে এর সামনেই রয়েছে বেশ কিছু ছোট ছোট রেস্টুরেন্ট মতো, সেখানে আমরা খাওয়া দাওয়া করলাম সবাই মিলে। সকালে টিফিন করে আমরা এবারে এগিয়ে যাব ঋষিখোলার উদ্দেশ্যে। জয় মা, আমাদের বেড়ানো যেন খুব ভালো হয়। তিস্তা নদীর উপর দিয়ে যখন যাই তখন মনটা খুব ভালো হয়ে যায়। এনজেপি, দার্জিলিং, সিকিম, গ্যাংটক, যেদিকেই যাই না কেন এই তিস্তার উপর দিয়ে আসতে হয়। আর বেশ কিছুটা আমরা এই নদীর পাশ দিয়ে যাই যখন, তখন অন্যরকম একটা অনুভূতি হয়। আর দূরের ওই পাহাড়গুলো যেন হাতছানি দিয়ে ডাকে বারবার। রিভার রাফটিং চলছে। ইচ্ছে হয় একবার রিভার রাফটিং করার, কিন্তু তারপরে আবার মনে হয় এতগুলো বাচ্চা কাচ্চাকে নিয়ে সবাই মিলে রিভার রাফটিং করতে যাব, যদি কোনো অঘটন ঘটে। তাই মনের ইচ্ছে মনেই দমন করে রাখাই। বিভিন্ন বাজারের উপর দিয়ে যেতে যেতে আর তিস্তা দেখতে দেখতে আমরা এগিয়ে চলি আমাদের গন্তব্যের দিকে। পাহাড়ি এলাকার এই বাড়িগুলো দেখতে ভীষণ ভালো লাগে না? ছোট্ট ছোট্ট ঘর, আর মাথার যে সিলিংটা হয় পুরোটাই লাল রং, দেখতে খুব ভালো লাগে। এখান থেকে আমরা বাঁক নেব ঋষিখোলার উদ্দেশ্যে।
বিভিন্ন বাজার, ব্রিজ, ছোট ছোট জনপদ পার হয়ে আমরা অবশেষে আর কিছুক্ষণ পরেই এসে পৌঁছাবো ঋষিখোলা। আমাদের যে ড্রাইভার ভাই ছিলেন উনি ভীষণই ভালো, বেশ মজার মজার গল্প বলছিলেন। লকডাউনের সময় ওনার যে বিভিন্ন গল্প সেগুলো শোনাচ্ছিলেন। উনি আমাদেরকে খুব যত্ন সহকারে আমাদের গন্তব্যে পৌঁছে দিলেন। হোটেলটা এতটা উঁচুতে আমরা খুব হাসাহাসি করছিলাম যে স্যারের খুব ইচ্ছে ছিল নদীর ধারেই সময়টা কাটাবেন, কিন্তু কতবার যাবেন আর কতবার আসবেন সেটাই আমরা নিয়ে হাসাহাসি করছিলাম। আপনি যখন ট্যুরের প্যাকেজ করি তখন তো জানি না আমাদের রিসোর্ট হোটেল কত দূর হবে, কোথায় হবে। খুব বেশি দূর না, কিন্তু উঁচুতে অনেকটা। এই উঁচুতে ওঠার নামার ক্ষেত্রে একটু সমস্যা হয়। নামার সময় আমরা কোনো রকম নেমে যাই, কিন্তু উঠতে বেশ কষ্ট হয়। আমাদের সমস্ত লাগেজ নামানো চলছে, আর এই ড্রাইভার ভাইকে আমরা বিদায় দিলাম। উনি আস্তে আস্তে গাড়ি বের করে নিয়ে চলে গেলেন। এবার আমরা আমাদের গ্রেস গেস্ট হাউসে এসে উঠেছি। গেস্ট হাউসের একটা রুম থেকে পুরো ভিউ দেখা যাচ্ছে, বাইরে পাহাড়, এমনকি নদীটাও দূরে দেখা যাচ্ছে। আর আরেকটি রুমটা, সেখান থেকে কিছু দেখা যায় না, যদিও বারান্দা রয়েছে। আমরা খুব তাড়াতাড়ি সবাই একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ খিদে পাচ্ছে খুব, অনেকটা বেলা হয়েছে। তাই রুমে একটুখানি ফ্রেশ হয়ে নিয়েই লাগেজ রেখে আমরা চলে যাব খাবার ঘরে। কিন্তু চতুর্দিকটা দেখুন সবুজে সবুজ। পাহাড়ের এই সুন্দর প্রকৃতির হাতছানি উপেক্ষা করতে পারি না বলেই যখন তখন গিয়ে হাজির হই পাহাড়ে। পাহাড় আমার সবসময় প্রিয়, সমুদ্রের থেকেও পাহাড়কে খুব বেশি ভালোবাসি। সবাই ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি ডাইনিং রুমে। এখানে আমাদের জন্য যে খাবার বরাদ্দ রয়েছে সেগুলো আমরা নিজেরাই প্লেটে করে সবাইকে সার্ভ করে দিলাম। আর খেতে খেতে এই আশার গল্প হচ্ছিল যে কেমন জায়গাটা, আমরা এরপর কি করব, কোথায় যাব। এই গল্পগুলো এই সময় হয়ে যায়, কারণ একটা শিডিউল যদি আমরা ঠিক করে না নিই তাহলে আমাদের বেড়ানোটা ঠিকঠাক হয় না। ভাত, ডাল, ডিমের কারি, দুরকম তরকারি, পাঁপড়, চাটনি ছিল আজকের এই দুপুরের মেনুতে। সকলকে খাবার দিয়ে আমিও খাবার নিয়ে নিয়েছি এবং আমরা সবাই মিলে এবার খাবার শুরু করলাম। খাবার খেয়ে উঠেই একটুখানি ফ্রেশ হয়ে বা একটুখানি বসে তারপরে সবাই মিলে বের হলাম ওই ঋষি নদীর পাশে, যার টানে এত দূরে ছুটে আসা। ঋষিখোলা, খোলা হলো নেপালি ভাষায় নদী। আর এই ঋষি নদীর তীরে ছোট্ট ছোট্ট গেস্ট হাউস বা ছোট্ট ছোট্ট অনেক জায়গায় দেখলাম যে তাঁবুও রয়েছে, কেউ যদি তার মধ্যেও থাকতে চায় থাকতে পারে। তা আমরা বেশ খানিকটা উপরেই ছিলাম। নদীর একেবারে গায়ে থাকতে ভীষণ ভয় করে, কারণ চতুর্দিকে বিভিন্ন রকম হরপা বানিয়ে নদীর ভেসে যাওয়ার যে দৃশ্য দেখি, সেখান থেকে দূরে থাকতেই মনে হয় একটু নিরাপদে থাকার জন্য উঁচুতে থাকা অনেকটা ভালো। খুব বেশি দূর না, কিন্তু একটু উঁচু। আমরা আস্তে আস্তে নেমে এলাম। আর ঋষি নদীকে দেখে তো
ওই উপর নিচ করার যে কষ্ট সেটা ভুলে গেলাম। নদীটা সত্যিই ভীষণ সুন্দর, তিত্তির করে জল বেয়ে আসছে। আর একটা জায়গা আছে এই যেখান থেকে মহুয়া বোনটা হাঁটছে, এই রাস্তাটা কিন্তু আমরা গাড়ি করে ক্রস করে এসেছি। সেই ভিডিওটাও তোলা ছিল, দেখতে পাচ্ছি না, হয়তো আছে অন্য কোনো ফোনে। তাই এই জায়গাটার উপর দিয়ে কিন্তু আমরা পার হয়ে ওপারে গেছি। আরও একটা মজার বিষয় হলো, এক পাটটা ওয়েস্ট বেঙ্গল আর একটা সিকিম। এটা এই ঋষি নদীর দুপাশটা দুটো জায়গা। আমরা এরকম দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম একটা লোমশ সুন্দর কুকুর কি সুন্দর জলটা পার হয়ে যাচ্ছে, আর তা দেখে খুব ভালো লাগলো। সচরাচর তো এভাবে আমরা নদী পার হতে দেখি না, তাই আমাদের কাছে যা দেখি তাই সুন্দর লাগে। এই সেতুটার একবার সিকিম আর একবার ওয়েস্ট বেঙ্গল, এটা বলার সঙ্গে সঙ্গে বনু বুকু সবাই পার হওয়ার চেষ্টা করছে, বলছে একবার আমরা ওয়েস্ট বেঙ্গলে যাবো, একবার সিকিমে যাব। যাই হোক, আমরা শুধু ওই নদীর ধারেই ছিলাম না, নদীতেই ছিলাম না, আশপাশটাও ঘুরেছি। আরও একটু দূরে আরও বেশ কয়েকটি গেস্ট হাউস আছে, সেদিকে আমরা এগিয়ে গেলাম হাঁটতে হাঁটতে। কোথাও কোথাও জল জমেছে, আর এই জায়গাটায় জল অনেক বেশি। আর ওই দূরে দেখা যাচ্ছে গেস্ট হাউস, ওখানেও মনে হয় রেস্টুরেন্ট রয়েছে, গান বাজছে, শুনতে পাচ্ছিলাম দূর থেকেই। আমরা তো প্রকৃতির সান্নিধ্যে থাকতে ভালোবাসি। প্রকৃতির এই সুন্দর রূপ আর প্রকৃতির মাঝে এই যে বেশি কিছুক্ষণ রইলাম, এটাই আমাদের কাছে অক্সিজেন। আমরা সবাই মিলে ঋষি নদীতে অনেক অনেক আনন্দ করে সন্ধ্যার মুখে এবার আমরা ঠিক করেছি বাড়ি ফিরে আসবো। ওই যে দূরে একটা গাড়ি দেখছে, ওই গাড়ি থেকে বেশ কিছু মানুষ কিছু একটা নিয়ে জলে ফেলতে এলেন, বা বলা ভালো কোনো একটা রিচুয়ালস ওনারা করছেন। আমরা তো বুঝি না হয়তো নেপালি কোনো রিচুয়ালস। আমরা সেটা দেখলাম, দেখার পর আস্তে আস্তে আমাদের গেস্ট হাউসের দিকে এগিয়ে চললাম। গধূলি বেলাকে সঙ্গী করে আমি মহুয়া দুজনেই আস্তে আস্তে উপরের দিকে উঠে এলাম। আর উপরে উঠে আসতেই দেখলাম হোটেলে চলছে বারবিকিউয়ের ব্যবস্থা। যদিও এই বারবিকিউয়ের প্রতি আমি খুব একটা ভক্ত নই। আমাদের জন্য ছিল পকোড়া, চা, স্ন্যাক্স। আমরা সবাই মিলে সেগুলোই খেলাম আর দেখতে লাগলাম বারবিকিউ কিভাবে করে তার পদ্ধতি। যত দিন যাচ্ছে তত যেন আমরা পুরানো যুগে ফিরে যাচ্ছি। আগেকার দিনের আদিম মানুষরা যারা যখন আগুনের ব্যবহার জানতো না বা রান্নার ব্যবহার জানতো না বলা ভালো, তখন বনের পশু পাখিকে ঝলসে পুড়িয়ে মাংসটা খেত। এখন আমরা রান্নার পদ্ধতি জানি, কিন্তু সেই পুরানো অবস্থা যেন ফিরে যাচ্ছে। আবার সেই ঝলসানো মাংস আমরা কোথাও গেলেই যেন মনে হয় খাই। এই ব্যাপারটা আমি খুব একটা অভ্যস্ত নই, আমরা কেউই নয়। তাই এই বারবিকিউ যে হচ্ছে এটা কিন্তু আমাদের জন্য না, চলছে হোটেলে আরও অনেক গেস্ট আছে ওনাদের জন্য। শুধু তাই না, আমরা এই পাহাড়ি এলাকায় আগে দেখতাম কাঠের বাড়ি সুন্দর, এখন পুরো কংক্রিট, পাহাড়ও নিতে পারে না, তাই যখন তখন ধস নামে। আমরা যারা এখন বাড়িতে থাকি আমরা ভাবি প্রত্যেকটা বাড়ি মার্বেল বসাবো, সুন্দর করে তৈরি করব। আবার যখন বেড়াতে যাই তখন ভাবি আমরা ছোট ছোট টেন্টে থাকবো, তাঁবুতে থাকবো, সেই গুহাবাসী জীবনযাপন, কিংবা কোনো মাটির ঘরে থাকবো। জানি না আমাদের এই মনোভাব আস্তে আস্তে পাল্টাবে কিনা। পূর্ণিমা ছিল, পূর্ণিমার চাঁদটা দেখতে পাওয়া যাচ্ছে, আর দূরে ছোট ছোট বিন্দু বিন্দু আলো, সেগুলোকে সাক্ষী করেই আমরা আবার হাজির হলাম খাবার টেবিলে রাতের খাবার জন্য। রাতে আমাদের ছিল রুটি, ভাত, তরকারি, ডাল, সব কিছুই, সাথে চিকেন।
কি খাবার হবে সেটা ওনারাই ঠিক করেন, ওনারাই দেন। কারণ আমাদের আগেই বললাম আমরা প্যাকেট সিস্টেমে এসেছি। খাওয়া দাওয়ার পর ঋষিখোলার এরকম সুন্দর পরিবেশের মধ্যে একটা রাত কাটাতে পেরে সত্যি আমি ধন্য। প্রকৃতির মাঝখানে এভাবে থাকতে পারলে মনটা সত্যি আনন্দে ভরে ওঠে। তাই সবাইকে শুভরাত্রি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থাকবেন।